আরে দে দে, ওদের ভালো করে দে। ওদের মাছ দিয়েছিস তো? হ্যাঁ, দুটো করে মাছ দে, বুঝলে গিন্নি? আমার ঠাকুরদা যখন ছিলেন, আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভুরি ভোজ হতো। গ্রামের কত মানুষ প্রত্যেক দিন খেতে আসতো। গ্রামের অর্ধেক মানুষের বাড়িতে হাঁড়িই চড়তো না। বুঝেছি বুঝেছি। তা তোমার ঠাকুরদার জমিদারি নিশ্চয়ই অনেক বড় ছিল। আমার দাদু তখনকার দিনে রাজার বন্ধু ছিল। আমাদের জায়গা সম্পত্তি কম ছিল নাকি? তা তো বুঝতেই পেরেছি। আমার তো বিয়ে হলো প্রায় 8 বছর হয়ে গেল। 8 বছরে তোমাকে আমি কিন্তু কোনোদিনও কাজ করতে দেখিনি। বলো কি গিন্নি, আমার পৈতৃক সম্পত্তি এবং পিতৃপুরুষের যা আছে না, তা দিয়ে আমার পুরো বংশধর খেতে পারবে। কাজের কোনো দরকার নেই। সেই এক কথা। আমি তোমাকে এটা নিয়ে আর কিছু বলতে চাই না, বললেই শুধু গন্ডগোল হবে। গিন্নি, কালকে কিন্তু আমার কিছু বন্ধু বান্ধব আসবে, তাদের খাওয়ার ব্যবস্থা করো। গিন্নিমা রাগ করে ঘরে চলে যায়। শোনো, কাছারি বাড়িতে যেও তো। কতদিন হলো যাওনি। কি হচ্ছে না হচ্ছে তুমি তো কিছু হিসেবই রাখছো না। ও, আমাকে যেতে হবে না, ওরা ঠিক কাজ করে আমাকে কাগজ দেখিয়ে দেবে, আমি তখন দেখে নেব। এত দায়সারা কাজ করলে হয় বলো তো? আমার খুব ঘুম পাচ্ছে। আমাকে ঘুমোতে দাও তো। এমন সময় ভুবনবাবুর কাকাতো ভাই ঘরের ভেতরে প্রবেশ করে। দাদা, তোর একটা সই লাগবে। তাড়াতাড়ি দে। এই নে ধর, এখানে তাড়াতাড়ি সই কর, আমাকে যেতে হবে। ভুবনবাবু না পড়েই সেখানে সই করে দেয়। ভুবনবাবু খেয়াল করে না ভাইয়ের চোখে মুখে ফিরে যায় এক বিশ্রী হাসি। সই করা কাগজ নিয়ে বেরিয়ে যায় ভুবনবাবুর ভাই। তুমি একটা কাগজ পড়ার প্রয়োজন মনে করলে না? তুমি না একটু বেশি কথা বলছো, ও আমার আপন ভাই। অনেক কিছুই তো দেখছি, অনেক কিছুই বুঝছি। এইভাবে যদি চলে না, তাহলে তুমি কিন্তু খুব বিপদে পড়বে বলে দিচ্ছি। কোনো দিনও না। আমার ঠাকুরদা যা রেখে গেছে, তাতে আমার 4 পুরুষ ভালোভাবে চলে যাবে। তোমার এই একই ডায়লগ আমার আর একদম ভালো লাগে না, জানো তো। আমি যাই, আমার কাজ আছে। তোমার মতো পড়ে পড়ে ঘুমালে তো আমার হবে না। গিন্নিমা চলে যেতেই ভুবনবাবু হাই তুলতে তুলতে খাটে গিয়ে শুয়ে পড়েন। এইভাবেই দিন যায়, মাস যায়। আসলে ভুবনবাবু ছিলেন ভীষণ অলস, কোনো কাজ করতেন না, পৈতৃক সম্পত্তি ভাঙিয়ে খেতেন। গিন্নিমা ছিলেন খুবই ভালো মানুষ। ওনাদের এক সন্তান ছিল, নাম ছিল রতন। তাকে যেতে হতো বহু দূরের একটা স্কুলে। একদিন গিন্নিমা এটা নিয়ে ভুবনবাবুর কাছে আসেন আর বলেন, শুনেছ, রতন খুব কান্নাকাটি করছে, একবার চলো না। রতনের কাছে দুজনেই আসে। রতন বসে বসে কান্না করছে তখনও। আর ভালো লাগে না। এই খোকা আমার কেন কাঁদে? কি হয়েছে? আর ভালো লাগে না অত দূরে স্কুলে যেতে। আর আজকে স্কুলে যাওয়ার সময় আমার বন্ধু পড়ে গিয়ে আঘাত পায়। আমাদের গ্রামে কোনো হাসপাতাল নেই, তাকে কত দূরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের গ্রামে যদি একটা হাসপাতাল থাকতো কত ভালো হতো। বাহ, তুই তো খুব ভালো কথা বললি। সত্যিই তো, এই তুমি তো এত কিছু করো, একটা গ্রামে হাসপাতাল আর একটা বিদ্যালয়ের ব্যবস্থা করো না। সত্যিই তো, বাচ্চারা কত দূরে দূরে স্কুলে যায়। এখন কত গাড়ি ঘোড়া বেড়ে গেছে বলো তো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি দেখছি। ভুবনবাবু এই কথা বলেই ঘরে চলে যায়। সেদিন তিনি কাছারি বাড়িতে বসেছিলেন।
হঠাৎ ওনার কাছে আসেন ওনার ভাই কমলেশ। আরে দাদা, তুমি কেমন আছো? আরে আয় আয় কমলেশ, আয়। আমি ভালো আছি রে। কিরকম একটা লাগছে তোকে? কি হয়েছে বলতো? আর বলো না, আমার ব্যবসাটা মোটেই ভালো যাচ্ছে না। তাই? দাঁড়া দাঁড়া, তোকে আমি কিছু টাকা দিই, আশা করি তোর ভালোভাবে কাজ চলে যাবে। তাহলে তো খুব ভালো হয় দাদা। হ্যাঁ, দিচ্ছি, দাঁড়া। ভুবনবাবু সমস্ত কাজ সেরে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসতেই তিনি লক্ষ্য করেন ঘরের ভেতর রতন শুয়ে আছে। কিরে, তুই এখনো অবেলায় শুয়ে আছিস? স্কুলে যাসনি? বাবা, বাবা আমার ভীষণ পেট ব্যথা করছে। বাবা, ভীষণ পেটে ব্যথা করছে। আরো খা উল্টো পাল্টা, শুয়ে থাক। দাঁড়া, পাঁচও কিনে দিচ্ছি, খেয়ে ঘুমো। মা, কিছু একটা করো মা, ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছে। মা, ও মা। তুমি একটা ডাক্তার ডাকার ব্যবস্থা করো। এখানে এত রাতে কোথায় পাবো? কাল সকালবেলা নয় ডাক্তার ডাকবো। ভীষণ কষ্ট হচ্ছে বাবা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। মা, বাবা। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি সোনা, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, কাল সকালবেলায় ডাক্তার আসবে। রতন অতি কষ্টে ঘুমোয়। পরের দিন সকালবেলায় তার জন্য ডাক্তারের খোঁজে বেরিয়ে পড়ে ভুবনবাবু, কিন্তু গোটা গ্রাম ঘুরেও কোনো ডাক্তারের খোঁজ পান না তিনি। কি ব্যাপার বলো তো, একটা ডাক্তার আনতে এত বেলা করে ফেললে? ডাক্তার তো নেই, দুজনেই শহরে চলে গেছে। আমাদের এখানে কোনো হাসপাতালই নেই, কোনো ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা নেই, তাই ডাক্তারদের ঠিকমতো আয় হচ্ছিল না। আমি জানি না, তুমি শহর থেকে ডাক্তার আনার ব্যবস্থা করো। ছেলেটার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে গো। এভাবে করলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। এই ভেবে গিন্নিমা ঘরের বাইরে বেরোতেই যাচ্ছিল, এমন সময় রতন খুব জোরে চিৎকার করে ওঠে। আমি আর পারছি না, আমি আর পারছি না মা, তুমি কিছু একটা করো, কিছু একটা করো মা, আমি আর পারছি না। কি গো, তুমি একটা গাড়ির ব্যবস্থা করো না, ছেলেটাকে নিয়ে যেতে হবে শহরে, নিয়ে চলো। শহরে অনেক খরচা আছে, দাঁড়াও। এমন সময় হঠাৎ করে ভুবনবাবুর মনে পড়ে কাছারি বাড়িতে বাক্সে রাখা সব টাকা কিছুক্ষণ আগেই তার ভাইকে সে দিয়ে দিয়েছিল। ভুবনবাবু চিন্তিত হয়ে বললেন, আজকে তোমরা একটু সহ্য করো, কালকে আমি একটা ব্যবস্থা করছি। এই কাল কাল করেই তোমার সব যাবে, দেখবে। গিন্নিমা রাগ করে খোকার কাছে গিয়ে বসে। কিছুক্ষণ পর নারায়ণ ভুবনবাবুর কাছে আসেন। আপনি আপনার সমস্ত সম্পত্তি কমলেশের নামে লিখে দিয়েছেন? এ কি, এ কথা কবে লিখে দিলাম? কাগজে সই দেখলাম। আপনার জমিদারিতে আপনার কিছু রইল না তো আর? না, আমি তো কিছু লিখে দিইনি। মানে বুঝতে পেরেছি, চালাকি করে ও লিখিয়ে নিয়েছে। ভুবনবাবু সঙ্গে সঙ্গে কমলেশের বাড়ি যায়। সেখানে গিয়ে তিনি চিৎকার করতে থাকেন, কমলেশ, বেরিয়ে আয়। কি হয়েছে দাদা? কি শুনছি আমি? তুই সব কি করেছিস? যেটা প্রায় 100 বছর আগে তোমার বাবা করেছিলেন, সেটাই আমি করেছি। এটা অন্যায়, এটা ভুল, এটা ঠিক করলি না। তোমরা যেভাবে আমাদের কাছ থেকে কিছু জিনিস কেড়ে নিয়েছিলে, আমিও ঠিক সেইভাবেই তোমার কাছ থেকে সব কেড়ে নিলাম। ভুবনবাবু বাড়ি ফিরে এলেন। ঘরে ঢুকতেই যাচ্ছেন, এমন সময় দেখলেন তার স্ত্রী রাত্রেবেলা গরুর গাড়িতে করে কোথায় যাবে বলে বেরোচ্ছেন।
আরে তুমি কোথায় যাচ্ছ? জাহান নামে যাচ্ছি। আমি যাচ্ছি ডাক্তার আনতে। তোমাকে বলে বলেই তো তুমি আনলে না। খোকাটা পেটের যন্ত্রণায় আছাড়ি বিছাড়ি খাচ্ছে, কাঁদছে, আর আমি মা হয়ে দেখতে পাচ্ছি না। এত রাতে আর কোথাও যেতে হবে না, তুমি খোকার কাছে থাকো। আমি যাচ্ছি, শহর থেকে ডাক্তার নিয়ে ফিরবো। ভুবনবাবু চলে যায় শহরে। রতন সারা রাত যন্ত্রণায় আছাড় কাছাড় খেতে থাকে। ভুবনবাবু ডাক্তারবাবুকে নিয়ে ঘরে প্রবেশ করে তখন ভোর হয়েছে। আসুন ডাক্তারবাবু, আসুন। গিন্নি, ডাক্তার নিয়ে এসেছি। কিন্তু রতনের শেষ প্রাণবায়ু দেহ থেকে বেরিয়ে গেছে। গিন্নিমা সারা রাত পাথরের মতো বসেছিলেন। এবার তিনি ভুবনবাবুকে দেখে নিজেকে আটকে আর রাখতে পারলেন না। শান্তি হয়েছে তো? হয়েছে শান্তি? সব কিছুতে গা ছাড়া ভাব। অনেক দিন থেকেই আমি অনেক রকম ভাবে তোমাকে বোঝাতে চেয়েছি। বেশ, ঠিক আছে, আর তোমাকে আমাদের কোনো দায়িত্ব নিতে হবে না। শুধু তোমার জন্যই আজ এমন হলো, শুধু তোমার জন্য। এ তুমি কি বলছো? আমি ডাক্তার নিয়ে এসেছি। দেখো, বাবু কি ঘুমোচ্ছে। ডাক্তারবাবু, একটু দেখুন তো। ডাক্তারবাবু এরপর এগিয়ে এসে রতনের হাত টিপে দেখতেই তার চোখ বড় বড় হয়ে যায়। তিনি বলেন, রত্না আর নেই, অনেকক্ষণ আগেই মারা গেছে। রতন, রতন, আমার রতন রে, কি হলো রতন তোর? রতন বাবা, ফিরে আয় বাবা, ফিরে আয় রতন। তুমি আরো দেরি করো, আমাদের কথা ভাবার কোনো প্রয়োজনই ছিল না। তুমি দেরি করতে করতে এতটাই দেরি করে ফেললে যে খোকাটা আমাদের ছেড়ে চলে গেল। খোকা রে, আমাকে ক্ষমা করে দে খোকা, তোমার জন্য খোকা। গিন্নিমা কান্নায় ভেঙে পড়লেন। ভুবনবাবু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। আমি চাইনি, আমি চাইনি, বিশ্বাস করো, আমি চাইনি। আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যা ভুল করেছি কোনো দিন প্রায়শ্চিত্ত করতে পারবো না। কতজনকে কত রকম ভাবে সাহায্য করেছি, কিন্তু আমার বিপদের সময় কেউ আমাকে একটুও সাহায্য করলো না। আমি এতদিনে বুঝতে পেরেছি, আমার স্ত্রী যা বলতো সব ঠিক বলতো, সব ঠিক বলতো। ভুবনবাবু বসে বসে ভাবতে থাকেন। এমন সময় সেখানে আসে বাড়ির চাকর রামু। তাড়াতাড়ি চলেন বাবু, তাড়াতাড়ি চলেন। কি হয়েছে রামু, তুমি এখানে? গিন্নিমা নেই, গলায় ধরে দিয়েছেন। তুমি কি বলছো? হ্যাঁ, কি বলছো? তাড়াতাড়ি চলেন বাবু, তাড়াতাড়ি চলেন। ভুবনবাবু দৌড়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে দেখেন ওনার গিন্নি গলায় দড়ি দিয়েছেন। এক ঝটকায় ভুবনবাবুর পৃথিবী পুরো ওলটপালট হয়ে যায়। আমার সুন্দর সাজানো সংসার সব শেষ হয়ে গেল। এমন কেন করলে বিধাতা, কেন করলে? কোনোদিন কাউকে না ঠকানোর ফল এটা। ছেলে বউ একসঙ্গে হারানোর যন্ত্রণা। আমি কাউকে বাঁচাতে পারলাম না, কাউকে না, কাউকে না। সেই দিন রাত থেকেই আমার দাদা নিরুদ্দেশ। কেউ জানে না কোথায় গেছে।
সত্যি কথা বলতে দাদার সঙ্গে আমরাও কম অন্যায় করিনি। দাদার অলসতামি ও কুড়ে স্বভাবের জন্যই আমি দাদাকে বোকা বানিয়েছিলাম। আমি ভুল বুঝতে পেরেছি। জানি না দাদা তুমি কোথায় আছো, তবে অবশ্যই আমি তোমার স্বপ্ন পূরণ করব। আমাকে ক্ষমা করে দিও। দাদার স্বপ্ন গ্রামের একটা স্কুল আর হাসপাতাল হবে, সেটা আমি নিজে হাতে পূরণ করব।